আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এই স্পেশাল অধ্যায়ের ফাইবার অপটিক কেবল, এই স্পেশাল টপিকের আজকে আমাদের সুপার স্পেশাল 3 নম্বর লেকচার। আমরা গত ক্লাসে ফাইবার অপটিক কেবলের যে গঠন ছিল সেই গঠনটা ভালো করে আয়ত্ত করেছিলাম। এর মধ্যে 3টা অংশ ভালো করে পড়েছিলাম, কোর, ক্ল্যাডিং আর জ্যাকেট। তো এটা ছিল আমার গত ক্লাসের বেসিক আলোচনা। মূল বইয়ের যা যা টপিক ছিল আমরা পড়েছিলাম, যে কথাগুলো বলছিল ফাইবার অপটিক কেবল সম্পর্কে সেটা পড়েছিলাম। তো আজকে আমরা ছোট্ট একটা আর্টিকেল দেখি, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা লাইন বলছে, এটা মনে রাখবো আর কি। বলতেছে যে সমুদ্রের তলদেশ দিয়ে স্থাপিত আন্তঃমহাদেশীয় ফাইবার অপটিক কমিউনিকেশনের সাথে 2006 সালের মে মাসে বাংলাদেশ যুক্ত হয়। অর্থাৎ আমাদের এই যে ফাইবার অপটিক কেবলের যে ব্যবহারটা বাংলাদেশে শুরু হয় সেটা কত সালে? 2006 সালে। 16টি দেশ নিয়ে গঠিত SEAME-WE4 প্রজেক্টের অংশ হিসেবে বাংলাদেশ এই সংযোগ পায় এবং বঙ্গোপসাগরের নিচ দিয়ে বিস্তৃত এই কেবলের ল্যান্ডিং স্টেশন তৈরি করা হয় কক্সবাজার শহরে। অর্থাৎ এই যে আমাদের ফাইবার অপটিক কেবল দিয়ে যে ইন্টারনেটের একটা সংযোগ হয় এক দেশ থেকে অন্য দেশে, সেই সংযোগগুলো আমাদের সমুদ্রের তলদেশ থেকে নিয়ে বিভিন্ন দেশের সাথে আমাদের কানেকশন করা হয়, যার ফলে আমাদের এই ইন্টারনেটের যে আওতা সেটা আমরা কি আমার দেশটাও পাই বা বাংলাদেশেও ইন্টারনেটের আওতাটা পড়ে বা পাওয়া যায়। তো আমাদের এই যে ফাইবার অপটিক কেবল এটা শুধুমাত্র সমুদ্রের তলদেশ থেকেই কি হয়, বিস্তৃতি হয়, অন্য কোনোভাবে এই ফাইবার অপটিক কেবল যায় না। তোমরা সবাই জানো যে ইন্টারনেটের যে কেবলটা অপটিক্যাল ফাইবার কেবল সেটা কি শুধুমাত্র সমুদ্রের তলদেশ থেকেই কি হয়, এক দেশ থেকে অন্য দেশে সংযোগ হয়। আর এই ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আমাদের ইন্টারনেট এর সংযোগ হয় বা ইন্টারনেটটা তৈরি হয়। কথা কি বুঝতে পারছো? এতটুকু কথা বললো, রেসপন্স করলো। তো এখানে আমাদের সমুদ্রের তলদেশে নেওয়ার কারণ হচ্ছে আমরা যে ডাটা ইউজ করি, দেখবা ডাটা ইউজ করলে আমার মোবাইল ফোনটা কিন্তু গরম হয়ে যায়। ওয়াইফাই দিয়ে তুমি যদি নেট চালাও তাহলে যতটা না গরম হয়, এমবি দিয়ে চালালে কিন্তু আরও বেশি গরম হয়। তো আমাদের যখন আমরা এমবি ভরি বা ওয়াইফাই ইউজ করি, এই সিগন্যালগুলো আমার ফাইবার অপটিক কেবলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পাস হয়, আন্দোলিত হয়। এর ফলে দেখা যায় ফাইবার অপটিক কেবলটা অনেক গরম হয়। তো এই এত গরম হওয়ার পর যাতে এটা নষ্ট না হয়ে যায়, ফেটে না যায়, সেই জন্য এটা সমুদ্রের তলদেশে ঠান্ডা করে রাখার জন্য এই ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়, ঠান্ডা রাখার জন্য, যাতে করে আমাদের সিস্টেম লস না হয় বা গরম হয়ে এই তারটা নষ্ট না হয়ে যায় বা ফেটে না যায়। হাফসা আমিনা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। হাফসা আমিনা দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা আমাকে জানাও। জি স্যার, সব ঠিকঠাক আছে। ওকে, তোমার তো মনে পরীক্ষা শেষ না? এখন থেকে আশা করি নিয়মিত জয়েন করতে পারবা। ওকে, তো আশা করি এখন থেকে নিয়মিত জয়েন করো ক্লাসে। পরীক্ষা যে কদিন ছিল ক্লাস তো করো নাই, ক্লাস তো করেছে, দেখে নিও। তো যেটা বলতেছিলাম, খেয়াল রাখবা আমাদের এই ফাইবার অপটিক কেবল অবশ্যই ঠান্ডা রাখার জন্য এটা ব্যবহার করা হয়। তো এবার বলতেছে যে সেখান থেকে ধীরে ধীরে সাবমেরিন কেবলের মাধ্যমে প্রাপ্ত হাই স্পিড ইন্টারনেট সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশে সংযুক্ত এই সাবমেরিন কেবল কানেকশন সাবমেরিন কেবল এক নামে পরিচিত। তো আমরা কিন্তু জানি আমাদের অনেক ভূখণ্ড আছে বিভিন্ন অঞ্চলে, সেখানে কিন্তু ইন্টারনেটের ব্যবহার নেই। ইন্টারনেটের ব্যবহারটা অনেক জায়গাতেই নেই, সেটা অনেক মানে দুর্দর্শ বলতে আর কি, একটা খুবই রেয়ার কয়েকটা দেশ পাওয়া যায় যে দেশগুলোতে ইন্টারনেটের কোনো ব্যবহার নেই বা ইন্টারনেটের সংযোগ তেমন নেই বা থাকে না আর কি, কারণ সে জায়গার দেশটা তো উন্নত না। সাবমেরিন কেবল নিয়ে যাওয়া, তারপর হচ্ছে গিয়ে এই ফাইবার অপটিক কেবল নিয়ে কাজ করা এত সামর্থ্য ওদের নেই। সেক্ষেত্রে দেখা যায় সেই সকল অঞ্চলে ইন্টারনেট ছাড়াই চলতে হয়। এটা খুবই কম, একবারই কম আছে। আমার মতে হয়তো বা এখন এটা নাও থাকতে পারে, অনেক আগে ছিল। অনেক আগে অনেক দেশগুলোতে ইন্টারনেটের কোনো সংযোগই ছিল না। তোমরা কি জানো এটা? বাংলাদেশে কিন্তু অনেক আগে, এই যে 2006 সালে এটা যুক্ত হয়েছে। তো এরকম বিভিন্ন অনেক দেশ ছিল
যেখানে ইন্টারনেটে কোনো সংযোগ ছিল না, নেটওয়ার্ক ছিল না, কিন্তু আস্তে আস্তে প্রযুক্তির উন্নয়নে দেশগুলোতেও কি ইন্টারনেটে যুক্ত হচ্ছে বা আমাদের এই নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের আর্টিকেলটা, এই আর্টিকেলটা আমরা মনে রাখার চেষ্টা করব। তো এতটুকু যে আলোচনা করলাম মোটামুটি বুঝতে পারছো কিনা এটা আমাকে বইলো। আমরা এখন সৃজনশীল প্র্যাকটিস করব, এটা আমাকে জানাও সবাই এতটুকু বুঝতে পারলা কিনা। বুঝতে পেরেছ এতটুকু? আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা এখন সৃজনশীল প্র্যাকটিসের দিকে যাচ্ছি। সৃজনশীল কীভাবে আসবে এখান থেকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর হচ্ছে কি একটু ওয়েট করো, সায়েন্স কমার্স আর যারা আছো গ্রুপ ক্লাসটা ইনশাল্লাহ আমরা শনিবার থেকে আলাদা নামে শুরু করতেছি। হ্যাঁ, জানাতুল মাওয়া তোমাদের গ্রুপ ক্লাস, খাদিজাদের গ্রুপ ক্লাস, সায়েন্সের গ্রুপ ক্লাস সব কিছু আমরা শনিবার থেকে রুটিন মতো ইনশাল্লাহ শুরু করব। ওকে, অপেক্ষায় থাকো। তো এবার দেখি ঢাকা বোর্ড 2024 সালে যে প্রশ্ন আসে সেটা আমরা সলভ করি। আইসিটি শিক্ষক ক্লাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন শেখাচ্ছেন। মনির আইসিটি স্যারের কাছে ব্লক আকারে সমান বিরতিতে ডাটা ট্রান্সমিশন সম্পর্কে জানতে চাইল। সাদিয়া আলোর গতিতে ডেটা ট্রান্সমিট হয় এমন কেবল দিয়ে বাসায় ইন্টারনেট সংযোগ নিয়ে ইউটিউব দেখে দেখে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করলো। এই হচ্ছে উদ্দীপক। আমাদের বলতেছে গণকে যে সাদিয়ার বাসায় ব্যবহৃত ইন্টারনেট সংযোগের জন্য যে কেবলটা ব্যবহার করা হয়েছে সে কেবলের গঠন ব্যাখ্যা করো। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে উদ্দীপকে সাদিয়ার বাসায় যে ইন্টারনেটের কানেকশন নেওয়া হয় সেটা হচ্ছে ওয়াইফাই কানেকশন আর কি। তো এই ওয়াইফাই কানেকশনের জন্য কোন কেবল ব্যবহার করা হয়? গত ক্লাসে পড়ছিলাম কিন্তু আমরা। এক্সিলেন্ট, অপটিক্যাল ফাইবার কেবল। আমরা কিন্তু গত ক্লাসেই তোমাদের প্র্যাকটিক্যাল দেখাইছিলাম, যেমন আমার ওয়াইফাই কেবল যেটা ছিল অপটিক্যাল ফাইবার অপটিক কেবল সেটা দেখাইছিলাম। তো মনে রাখবা ইন্টারনেট সংযোগ করতে যে কেবল সেটা শুধুমাত্র ফাইবার অপটিক কেবল। ইন্টারনেট সংযুক্ত করতে কিন্তু কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল এগুলো ব্যবহার করা হয় না। সবসময় কোন কেবল ব্যবহার করা হয়? ফাইবার অপটিক কেবল। সবাই কি কথাটা বুঝতে পারছো? মনে থাকবে ইন্টারনেট ব্যবহার করতে অবশ্যই ফাইবার অপটিক কেবল ব্যবহার করতে হয়। এখন কথা হচ্ছে এই ফাইবার অপটিক কেবলের যে গঠন সেটা আমরা এখন বর্ণনা করব। আমরা কিন্তু বই থেকে পড়ছিলাম গত ক্লাসে, হুবহু সে কথাগুলো আমরা এখানে লিখব। তো চলো আমরা কীভাবে সাজায় লিখতে পারি দেখি। তো প্রথমেই আমরা যে কাজটা করব, আমরা লিখবো একটু সাজিয়ে, যে বলতেছে উদ্দীপকে সাদিয়ার বাসায় ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত কেবলটি হচ্ছে একটি অপটিক্যাল ফাইবার। নিচে এর গঠন সম্পর্কে বর্ণনা করা হলো। বিশেষভাবে পরিশুদ্ধ কাচের অত্যন্ত সূক্ষ্ম তন্তু দিয়ে তৈরি হয় যে কেবল, আর যে কেবলের মাধ্যমে আলোর গতিতে ডেটাগুলো আদান প্রদান করা হয় তাকেই কি বলা হয়? অপটিক্যাল ফাইবার কেবল বলে। আমরা কিন্তু অপটিক্যাল ফাইবার কেবলের যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটা প্রথমে দিব, সবাইকে বলতেছি প্রথমে উদ্দীপকটা ভালো করে পড়বা, দেন বুঝবা উদ্দীপকটা কোন টপিক থেকে এসেছে। তো সেই টপিকের নাম এক কথায় লিখে দিবা, এক লাইনে লিখে দিবা, প্রথম বাক্যে লিখে দিবা যে উদ্দীপকটা আমার বইয়ের এই জায়গা থেকে আসছে। যেহেতু উদ্দীপকটা আমাদের অপটিক্যাল ফাইবার থেকে করা হয়েছে এই জন্য প্রথম সেন্টেন্সটার উত্তর হচ্ছে উদ্দীপকের সাদিয়ার বাসা ব্যবহৃত ইন্টারনেটের যে সংযোগ সেই কেবলটার নাম অপটিক্যাল ফাইবার কেবল। এই লাইনটা লিখলে তুমি এক নাম্বার পেয়ে যাচ্ছ। এইভাবেই লিখতে হবে। হাফসা আমিনা, তোমার মনে হয় নেট সমস্যা হচ্ছে, বারবার চলে যাচ্ছিল, আবার আসতেছে, কষ্ট হচ্ছে বেশি মনে হয়। তোমাকে নেট সমস্যা? হাফসা আমিনা একটু কথা বলো তো, দেখা যাচ্ছে কিনা কোনো সমস্যা হচ্ছে? হাফসা আমিনা একটু রেসপন্স করো, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি তোমার কথা শুনতে পাচ্ছি না এখনো। আবুল কালাম জয়েন করছো, থ্যাংক ইউ, জয়েন করার জন্য খুশি হলাম। আচ্ছা, এবার বাকি দেখে বলতেছি, একটু আমাকে জানাও যে এই যে লাইনটা বললাম প্রথমত আমাকে মূল কথা বলতে হবে। একটা উত্তর করার জন্য মেন কথাটা আগে বলতে হয়। উদ্দীপকটা কোন টপিক থেকে আসছে সেটা আমাকে আগে বলতে হবে, তাহলে আমি এক নাম্বার পেয়ে যাব। এই লাইনের ব্যাখ্যাটুকু বুঝতে পারছো সবাই? একটু আমাকে জানাও। আচ্ছা, এখন হ্যাঁ, এখন বলতেছে আমাদের যে এই যে আমাদের ফাইবার অপটিক কেবল এর গঠনটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা মূল বইয়ে পড়ছিলাম ফাইবার অপটিক কেবলের তিনটা বিশেষ অংশ থাকে। একটার নাম কোর, 2 নাম্বারটা ক্লাডিং, 3 নাম্বারটা কি জ্যাকেট। ওকে, আমি কিন্তু এগুলো গত ক্লাসের বইতে আলোচনা করছিলাম, মেন বইতে এগুলো পড়েছিলাম। তো আশা করি এগুলো এখন যে আলোচনা করবো একবার ইজি লাগবে, কারণ বই সব পড়ানো হয়েছে, বোঝানো হয়েছে। আর বলি
যদি কারো বুঝতে সমস্যা হয় ভয়েসে রেসপন্স করবেন, প্রশ্ন বলবেন যে স্যার বুঝতে পারিনি, আবার একটু বলেন এটা কেমনে হলো, একটু খুলে বলেন। মানে তোমাদের রেসপন্স করতে হবে। যারা নতুন আসছো তোমাদের বলতেছি, ভয়েসে কথা বলবা, রেসপন্স করার চেষ্টা করবা। ওকে, তাহলে চল আমরা শুরু করি। আমরা কিন্তু এখন এখানে ব্যাখ্যামূলক বেশি বলবো না, জাস্ট একটু বলে যাব। 1 নাম্বার, কোর। অপটিক্যাল ফাইবার কেবলের সবচেয়ে ভেতরের অংশটির নাম হচ্ছে কোর, যেটি কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়, এক বা একাধিক আঁশের সমন্বয়ে গঠিত হয়। কোরের প্রতিসরণাঙ্ক কোডিংয়ের প্রতিসরণাঙ্কের চেয়ে বেশি হয়। আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি এই কোর করে থাকে, অর্থাৎ আলো যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এই মূল কাজটা কিন্তু এই কোরের মাধ্যমে হয়ে থাকে। কোর হচ্ছে একবারে কাচের তৈরি সূক্ষ্ম লাইন, এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। আর কোরের ব্যাসটা হয় 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত। ব্যাস, এই হচ্ছে আমার কোর সম্পর্কে আলোচনা। গত ক্লাসে বইয়ে যা পড়ছিলাম এখানে হুবহু তাই লিখছে, দুই একটা কথা হয়তো একটু ঘুরায় লিখছে, কিন্তু বইয়ে যা যা পড়ছি সেগুলো লিখে দিলেই হয়ে যাচ্ছে। এই প্রথম পয়েন্টের ব্যাখ্যা যা বলা হয়েছে বুঝতে পারছো? জি স্যার। বাকিরা কথা বলো। আবুল কালাম, ফারিহা, তাসফিয়া, ওকে, জাতুল মাওয়া, জাতুল ফেরদৌস, সাদিয়া ফিরমাও, সাইমা, সুলতানা, খাদিজা। যাই হোক, সবাই একটু রেসপন্স করো। হ্যাঁ, না বুঝতে পারলে অবশ্যই আমাকে বইলো, মাঝে মধ্যে কথা বলতে হবে, চুপ থাকলে হবে না। আচ্ছা, তো এটা গেল। আজকে আবার অনেকেই নেই। ওকে ওকে, থ্যাংক ইউ। ফারিহা, তোমার বান্ধবী অর্পিতা রানী আসে নাই, যদি পারো নিয়ে এসো। আর নিপাও আজকে আসে নাই, ওকে আমি লিঙ্ক দিছি, হয়তো বা ওর নেট সমস্যা নাকি অন্য কোনো প্রবলেম, যাই না। তো এটা মোটামুটি আমরা বললাম, এটা হইলো। এরপর হচ্ছে ক্লেডিং 2 নাম্বারটা, আর 3 নাম্বার জ্যাকেট। যদি তোমাদের পক্ষে সম্ভব হয় এরকম ছোট্ট একটা চিত্র এঁকে দিবা। চিত্র যে আঁকতেই হবে এটা কোনো বাধ্যকতা নাই, আঁকলে সুন্দর হয় আর কি। যদি সময় থাকে এরকম চিত্র এঁকে দিবা, যেমন এই যে কোর, ক্লেডিং আর জ্যাকেট, এই 3টা আঁকলেই হবে। তো চলো ক্লেডিং নিয়ে আলোচনা করি। কোরে ঠিক বাহিরের স্তরটি হচ্ছে ক্লেডিং। ক্লেডিং এর ব্যাস হয় কত? ক্লেডিং এর, হ্যাঁ, ক্লেডিং এর ব্যাস 125 মাইক্রোমিটার। একটু ওয়েট করো, একটু ওয়েট। একটা এসএমএস দিয়ে আসি। একটু ওয়েট, আমি এসএমএসটা শেষ করে আসি। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা। তো আমাদের এখানে বলতেছে ক্লেডিং এর ব্যাসটা হয় 125 মাইক্রোমিটার। আর ক্লেডিং সেটা কাঁচ বা প্লাস্টিকের তৈরি হয়, এটা আমরা জানি, যা কোর থেকে নির্গত আলোকরশ্মি প্রতিফলিত করে পুনরায় কোরে ফেরত পাঠায়। এটা আমরা জানি যে এই যে আমাদের কোর থেকে যে আলোটা উপরে যাবে নিচে নামবে, এটা কিন্তু এই যে এই ক্লেডিং এর মাধ্যমে ইয়ে হয়, আপতিত হয়। আপতিত হয়ে আবার এর ভেতর দিয়ে কি হয়, পাস হয়। কারণ কি আমরা জানি আলো যদি যদি উপর দিকে চলে যায় তাহলে কিন্তু সিগন্যালটার ভিতরে বা সামনে আইতে পারবে না, উপরে নিচেই চলে যাবে। তো সিগন্যাল যাতে উপর নিচে চলে না যায়, নিচের দিকে মানে অন্যদিকে চলে না যায়, জন্য কি সামনের দিকে যাওয়ার জন্য কি আমাদের এই আপ ডাউনটা হয়। এটা আমরা বই থেকে পড়ছিলাম। আচ্ছা, তো আমি একটু আমাকে জানাও যে আমি যতটুকু বললাম বুঝতে পারলা কিনা এই কথাগুলো। জি স্যার। আচ্ছা আচ্ছা, তো একটু ওয়েট কর, আমি একটু এসএমএসটা দিয়ে আসতেছি, একটু ওয়েট। তো এটা হইলো, চিত্রটা হইলো, আমাদের চিত্রটা আঁকা হইলো, কমপ্লিট হলো। আর হ্যাঁ, নতুন জয়েন করছো সৌরভ হাসান। সৌরভ, তোমার পরিচয়টা আমাকে জানাও। থ্যাংক ইউ, 200 জয়েন করছো। অর্পিতা জয়েন করছো, থ্যাংক ইউ, মাশাআল্লাহ আজকে অনেকে আসছো। আচ্ছা সৌরভ, তুমি কি নতুন আমাদের এখানে? সৌরভ, এটা আমাকে জানাবা কি? আসলে শুনতে পাইনি। হ্যাঁ যাক, হ্যাঁ হ্যাঁ বলো বলো সৌরভ, বলো সৌরভ, হ্যাঁ কথা বলো। বলতেছি যে আমি তো প্রথমকার স্টুডেন্ট, কিন্তু একটু সমস্যার কারণে আমি এতদিন আসতে পারি না, আমার ফোনের সমস্যা ছিল। তুমি এইচএসসি কত ব্যাচ? এইচএসসি 26।
তুমি কোন গ্রুপে পড়ো, সায়েন্স, কমার্স না আর্টস? আর্টস। ও আচ্ছা, তুমি কি আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে জয়েন আছো? হ্যাঁ, আপনার সাথে কথাও বলছি, তুই যে একদিন আইসিটির জন্য কিছু নোট চাইলাম, দিলেন, মনে আছে? আসলে আমার তো মনে থাকে না। আচ্ছা, আমার তো মনে থাকে না, কারণ অনেকেই SMS দেয় তো। যাই হোক, তুমি একটু আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে একটু SMS দিও ইনবক্সে, যদি পারো এখনই দাও, দেখি কোন আইডি, আসলে মনে ছিল না। আচ্ছা, থ্যাংক ইউ, জয়েন করছো। ওকে বাচ্চারা, তো এটা আমাদের শেষ, এটা আমার কমপ্লিট। এবার আমরা জ্যাকেটে যাই। অপটিক্যাল ফাইবার কেবলের বাহির অংশটা হচ্ছে জ্যাকেট, যা ক্লাডিং ও কোরকে আবৃত করে রাখে, আর জ্যাকেটের ব্যাস হয় 400 মাইক্রোমিটার। এই হচ্ছে মোটামুটি এই উদ্দীপকটার সমাধান। তো এটা আমাকে জানাইও, যতটুকু আলোচনা করা হলো মোটামুটি ভালো করে বুঝতে পারছো কিনা সবাই। এটাই আমার ব্যাখ্যা ছিল, এটাই আমাদের এই প্রশ্নটার সমাধান কমপ্লিট। বুঝতে পারছেন এতটুকু? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে চলো আমরা এখন নেক্সট যাচ্ছি। হ্যাঁ, নেক্সট যাচ্ছি। তো এখন আমরা পরবর্তী যে সৃজনশীল সেটা নিয়ে হাজির হই। ওকে, তো এইবার এটা হচ্ছে আমাদের 24 সালের আসা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি রাজশাহী বোর্ড 24 সালে আসা প্রশ্ন। চিত্রটা দেখে তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, চিত্র এখানে দুইটা চিত্র, কিন্তু চিত্র এখানে দুইটা আছে। এখন তোমার কাছে কি মনে হয় দুইটা চিত্র একই রকম? আলাদা স্যার। এটা কি সত্যি আলাদা নাকি একই রকম? ভিন্ন হতে পারে। হ্যাঁ, দেখতে একই রকম হলেও ভিন্ন না। আচ্ছা দেখো তো, তোমরা একটু গেস করো তো, এখানে এখানে অপটিক্যাল কেবল একটা আছে। এখন কোনটা অপটিক্যাল কেবল বলো তো, দেখে চিনতে পারো কিনা? 2 নাম্বার চিত্র। চিত্র নাম্বার 2। এক্সিলেন্ট, ভেরি গুড। 2 নাম্বারটা কেমনে বুঝলা বলো তো? স্যার 3টা অংশ আছে, ক্ল্যাডিং আছে সেজন্য। এক্সিলেন্ট, একজন বলছো স্যার 3টা অংশ আছে, একজন আছে ক্ল্যাডিং আছে। ভেরি গুড, ভালো উত্তর করছো। এইভাবে তোমাদের প্রশ্নগুলো ধরতে হবে। আসলে আমরা কিন্তু যে কোনো পরীক্ষার যে কোনো প্রশ্নই ধরতে পারি না সহজে। অর্থাৎ আমি বুঝি না উদ্দীপকটায় কি চাইছে, কি কি দেওয়া আছে। এইটা যতক্ষণ না পর্যন্ত বুঝবা ততক্ষণ তুমি সৃজনশীল সহজে উত্তর করতে পারবা না। শুধু আইসিটি না, তোমার যে কোনো সাবজেক্ট, গ্রুপ বেসের যে কোনো সাবজেক্ট, ইংরেজি, বাংলা, আইসিটি সহ, প্রথম কাজ হচ্ছে উদ্দীপকটা বুঝতে পারা। উদ্দীপকে কি লিখছে, কোন চিত্রের নাম কি, কোন পয়েন্টের নাম কি, এবং উদ্দীপকটা তুমি বুঝতে পারছো কতটুকু, শতভাগ বুঝতে পারছো কিনা, সেটার উপর ভিত্তি করে তুমি সৃজনশীল লিখতে পারবা। কিন্তু তুমি যদি উদ্দীপক ভালো করে না বুঝো, যতই সুন্দর কোন চিত্র হবে, এই যে চিত্র একের নামটা কি বলতে পারবো কেউ? 3টা কেবল পড়ায় ফেলছি, দেখি তো কে বলতে পারো। চিত্র একের কেবলের নামটা কি বলো তো একটু। আমি একটু সহজ করে দিই। আচ্ছা বলো বলো, দেখি কারো হয় কিনা। এ না, চিত্র একের কেবলের নামটা কি সেটা জানতে চাচ্ছিলাম। চিত্র একের যে কেবলটা, এই কেবলের নাম কি? চিত্র 2 তো ফাইবার অপটিক কেবল। এক্সিলেন্ট, কোএক্সিয়াল কেবল। কে বলছো কোএক্সিয়াল কেবল? কোএক্সিয়াল কেবল কে বলেছো? উত্তরটা রাইট হয়েছে। নাম বল একটু। ফারিহা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ফারিহা, উত্তর 100% রাইট, থ্যাংক ইউ, চেষ্টা করছো। এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। আমরা জানি আমাদের ডিশ অ্যান্টেনা, যেটা ডিশের যে লাইনটা টানা হয় যে কেবল, সেটা কি একটা কোএক্সিয়াল কেবল। যাক, এটা আমাদের
গণং ছিল, আমরা গণং তো আলোচনা করব না, আমরা গহনং আলোচনা করব। এখানে গহনং কি বলছে, অধিক দূরত্বে ডেটা প্রেরণের ক্ষেত্রে উদ্দীপকের কেবল দুইটার মধ্যে কোনটি বেশি সুবিধাজনক, যুক্তিসহ মতামত দাও। দেখছো, আমি কিন্তু তোমাদেরকে মূল বইয়ে পড়ানোর সময় একটা কথা বলছিলাম যে অনেক দূরে তুমি করতে চাও, সংযোগ দিতে চাও, ইন্টারনেটের সংযোগ দাও বা যোগাযোগ করতে সংযোগ দাও বা যে কোনো কিছু সংযোগ দিতে চাও, অনেক দূরে কারো সংযোগ দিতে গেলে, কোনো কিছু সংযোগ করতে গেলে যে কেবল নিয়ে কাজ করতে হয় সেই কেবলের নাম কি বলো তো? পড়াইছিলাম তোমাদের, মনে আছে? অধিক দূরত্বে সংযোগ স্থাপনের জন্য সবচেয়ে ভালো কেবলটা কোনটা? এক্সেলেন্ট, অপটিক্যাল ফাইবার কেবল। বাকিরা তোমরা যারা ক্লাসে ছিল তোমাদেরকে মনে নাই কথাগুলো? আমি বলছিলাম মেইন, হ্যাঁ ফাইবার অপটিক কেবল, ভেরি গুড। তো বাকিরা যারা আছো ওইটা আমাকে জানা, ক্লাস তো করছিলা, খাদিজা, তারপর হচ্ছে গিয়ে জানাতুল ফেরদৌস, তাসফিয়া, সুমায়া, জি ভাইয়া, এগুলো মনে আছে না তোমাদের? জি স্যার, জি। আচ্ছা, তো এটা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে অধিক দূরত্বে যোগাযোগ স্থাপন করার জন্য অবশ্যই আমার সবচেয়ে ভালো হচ্ছে ফাইবার অপটিক কেবল। তো এখন এই দুটা কেবলের মধ্যে তুলনা করতে হবে, কেন ফাইবার অপটিক কেবল সবচেয়ে ভালো সেটা কারণ সহ বলতে হবে, তাহলে উত্তরটা রাইট হবে। এটা আমি জানি যে ভালো, কেন ভালো সেইটা তো জানি না, এখন আমরা সেটা জানবো। এবার দেখো গহনঙের উত্তর ব্যাখ্যা কি দিচ্ছি। উদ্দীপকের চিত্র 1 ও চিত্র 2 কেবল দুটার মধ্যে যথাক্রমে একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল আর একটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। আর আমরা সবাই জানি অধিক দূরত্বে ডেটা প্রেরণের ক্ষেত্রে এই দুই ধরনের কেবলের মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সুবিধাজনক কেবল হচ্ছে ফাইবার অপটিক কেবল। তুমি চাইলে এই কথাটা প্রথমে লিখতে পারো যে এই দুই ধরনের কেবলের মধ্যে সবচেয়ে বেশি সুবিধাজনক হচ্ছে ফাইবার অপটিক কেবল, কিন্তু তারা এই কথা বলে না। তারা বলছে কি যে এই দুই প্রকার কেবলের মধ্যে কোনটা সবচেয়ে বেশি সুবিধাজনক সেটা নিচে ব্যাখ্যা করা হলো। তো এই রকমভাবে লেখাটা সৌন্দর্য না, সৌন্দর্য হচ্ছে মূল কথা তোমাকে আগে লিখে দিতে হবে। আমাদের বলছে না কোনটা বেশি সুবিধাজনক, আমরা তো জানি ফাইবার অপটিক কেবল সুবিধাজনক, তো এটা লিখে দাও। এটা না লিখে ব্যাখ্যা করে পরে লিখবা, এটা আসলে সৌন্দর্য বোঝায় না। আমাদের সৃজনশীল একটা সৌন্দর্য বলে একটা কথা আছে, এজন্য আমাকে ওই ব্যাখ্যার আগেই মূল কথা লিখতে হয় যে ফাইবার অপটিক কেবল সবচেয়ে সুবিধাজনক নাকি কোএক্সিয়াল কেবল সুবিধাজনক, এটাকে আগেই বলে দিব। তো তারা বল নাই, আমি বলে দিব পরীক্ষার সময় যে বলবো ওই ফাইবার অপটিক কেবল আর কোএক্সিয়াল কেবলের মধ্যে সবচেয়ে বেশি সুবিধাজনক হচ্ছে ফাইবার অপটিক কেবল, নিচে তা ব্যাখ্যা করা হলো। এইভাবে লিখে দিলে উত্তরটা ভালো লেখা হয় বা উত্তর ভালো উপস্থাপন করা হয়, নাম্বারও ভালো পাওয়া যায়। কথাটা বুঝতে পারছো? যা বলছি মনে থাকবে? আচ্ছা, তো চলো আমরা এখন ব্যাখ্যা দিই কেন ফাইবার অপটিক কেবল সবচেয়ে সুবিধাজনক, কি কারণ এটা। কোএক্সিয়াল কেবলে ডেটা বা ডাটা স্থানান্তর গতি বেশি, তবে ফাইবার অপটিক কেবলে ডেটা আলোর গতিতে স্থানান্তরিত হয়। আমরা জানি কোএক্সিয়াল কেবলের মাধ্যমেও ডাটাগুলো খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, কিন্তু ফাইবার অপটিক কেবলে কিন্তু ডাটাগুলো আলোর গতিতে ছুটে চলে। তোমরা কি জানো পৃথিবীতে বা মহাবিশ্বে সবচেয়ে দ্রুত দৌড়াইতে পারে কেডা? আলো। আলোর চাইতে বেশি, হ্যাঁ আলোর চাইতে বেশি, এক্সেলেন্ট, ভেরি গুড। আলোর চাইতে বেশি জোরে কেউ ছুটতে পারে না। যদিও কোএক্সিয়াল কেবলের মধ্যে অনেক দ্রুত ডাটাগুলো যায়, কিন্তু ফাইবারের মধ্যে আলোর গতিতে যায়, তার মানে এটা সবচেয়ে বেশি স্পিডে যায়, তো যা সর্বাপেক্ষা দ্রুত গতি সম্পন্ন। ফাইবার অপটিক কেবল কোএক্সিয়াল কেবল অপেক্ষায় অধিক উচ্চ ব্যান্ডউইথ সম্পন্ন, অর্থাৎ কোএক্সিয়াল কেবলের ব্যান্ডউইথ যতটুকু ফাইবার অপটিক কেবলের আরও বেশি। ব্যান্ডউইথ হচ্ছে তোমার ক্ষমতা, ডেটা ট্রান্সফারের যে হার সেটা, যেমন 1 Mbps, 2 Mbps, 10 Mbps, 12 Mbps এরকম আর কি। একটু স্পিক মিট রাখতে হবে প্লিজ, স্পিকার চাপতে রেখো। তো এটা হচ্ছে আমরা বুঝতে পারলাম, মুখস্থ করবা। যদিও কোএক্সিয়াল কেবলে ট্রান্সমিশন লস অনেকটাই কম, তবে ফাইবার অপটিক্যাল এই লস প্রায় হয় না বললেই চলে। কোএক্সিয়াল কেবলের ক্ষেত্রে তারের দৈর্ঘ্য বেশি হলে নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে। খুবই গুরুত্বপূর্ণ কথা, কোএক্সিয়াল কেবলের তার যত লম্বা হবে আমার এই নেটওয়ার্কটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে, অর্থাৎ ডাটার স্থানান্তরটা আস্তে স্লো হয়ে যাবে বা স্লো কাজ করবে।
যেখানে কোনো রকম রিপিটার ছাড়াই ফাইবার অপটিক কেবল 50 কিলোমিটার পর্যন্ত সক্ষমে খুব সহজেই ডেটা পাঠাতে পারে। অর্থাৎ আমাদের ফাইবার অপটিক কেবল ব্যবহার করলে মাঝখানে কোনো শক্তিশালী রিপিটার বসাতে হয় না, অনায়াসে 50 কিলোমিটার অঞ্চলব্যাপী খুব স্পিডে ফাইবার অপটিক কেবলের মধ্যে আমাদের ডাটাগুলো কী করা যায়, পৌঁছানো যায়। কিন্তু কোএক্সিয়াল কেবল ব্যবহার করলে জায়গায় জায়গায় রিপিটার বসাতে হয় এবং আস্তে আস্তে নেটওয়ার্ক স্লো হয়ে যায়, কারণ ফাইবার অপটিক কোএক্সিয়াল কেবল যত লম্বা হবে এই ডেটা তত দুর্বল হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, এরপরে বলতেছে ফাইবার অপটিক কেবলের ক্ষেত্রে পরিবেশের তাপ, চাপ ইত্যাদি ডেটা চলাচলে বাধা সৃষ্টি করতে পারে না, তাই ডেটা কোনো রকম ঝামেলা ছাড়াই অধিক দূরত্বে প্রেরণ করা যায়। তাই সব দিক বিবেচনা করে অধিক দূরত্বে ডেটা প্রেরণের ক্ষেত্রে ফাইবার অপটিক কেবলই সবচেয়ে সুবিধাজনক। অর্থাৎ আমরা যদি ফাইবার অপটিক কেবল ব্যবহার করি তাহলে ফাইবার অপটিক কেবলের মধ্যে যে ডাটাগুলো ট্রান্সফার হয় এক জায়গা থেকে অন্য জায়গায়, সেক্ষেত্রে বাহিরের চাপ, তাপমাত্রা, রোদ, বৃষ্টি এগুলোর দ্বারা ফাইবার অপটিক কেবলের ভেতরে যেই সিগন্যাল চলাচল সেটা বাধাগ্রস্ত হয় না, খুব সহজেই সিগন্যালগুলো চলাচল করতে পারে। এই জন্য অনেক দূরত্বে ডেটা প্রেরণের ক্ষেত্রে ফাইবার অপটিক কেবল সবচেয়ে সুবিধাজনক। এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নের সঠিক ব্যাখ্যা। এইগুলো লিখে দিলেই হবে। অর্থাৎ আমরা যেইভাবে উপস্থাপন করব সেই ক্ষেত্রে আমাদের ফাইবার অপটিক কেবলের সুবিধা থাকবে বেশি, কোএক্সিয়াল কেবলের সুবিধা থাকবে কম। তাহলে বোঝানো যাবে যে হ্যাঁ, ফাইবার অপটিক কেবল ব্যবহার সবচেয়ে সুবিধাজনক। কিন্তু তুমি উল্টা কাজ করো, ফাইবার অপটিক কেবলের ব্যবহারটা লেখার ক্ষেত্রে যদি এটার বেশি ক্ষতিকর জিনিস বলে দাও আর কোএক্সিয়াল কেবলের সুবিধা বেশি বলে দাও, তাহলে তোমার উত্তরটা সুন্দর হবে না। তোমাকে এমনভাবে তুলে ধরতে হবে যাতে বোঝা যাবে যে হ্যাঁ, ফাইবার অপটিক কেবল ব্যবহার করলে সবচেয়ে সুবিধা হয় আর কোএক্সিয়াল কেবল ব্যবহার করলে ঝামেলা বেশি হয়। এই জন্য ফাইবার অপটিক কেবল সবচেয়ে সুবিধাজনক। এভাবে লিখে দিলেই সৃজনশীলের রাইট উত্তর পাওয়া যাবে। এটা ছিল এই স্পেশাল প্রবলেমের সঠিক উত্তর।